গতকাল একটি বিষয় নিয়ে অবহিত করেছিলাম যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে একাংশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে লক্ষ্য করে অত্যন্ত কুৎসিত বিকৃত তথ্য, মিথ্যা, ডাহা মিথ্যা এসব পোস্ট করছে। একটি ছবি দেখিয়েছিলাম, পোস্ট হচ্ছে নানা রকম বিকৃত মন্তব্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈশবে, সঙ্গে বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়। তো এইসব নিয়ে একটা কুৎসিত ব্যক্তি আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানুষের পাশে যিনি থাকেন, মানুষ যাকে আগলে রাখে, মানুষ যাকে ভালোবাসে, মানুষ যাকে সম্মান করে, ভোটে হারাতে পারে না, এইসব করতে গেছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈশবকেও ছাড় দিচ্ছে না। একে তো যখন পহেলগাঁও পরবর্তী সময়ে দেশ যাতে এক থেকে লড়াই করে, সেনা জওয়ানদের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, রাজ্য সরকার এবং দল কেন্দ্রের পাশে থাকবে দেশের স্বার্থে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে ভারতবর্ষের কণ্ঠ প্রতিধ্বনিত করছেন বিশ্বের দরবারে। সেই সময় রাজনীতি করতে আসছে বাংলায়, সেই সময় নরেন্দ্র মোদী, অমিত শাহ, সৌজন্যের বালাই নেই। আর এই সময়টা ধরেই এই ধরনের একটা মেলাইন করার ক্যাম্পেন। আবার এক প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ, তাঁর লেখা নাকি একটি বই নিয়ে এই বিরোধীরা সব নানা রকম বিকৃত প্রচার করছে। প্রথমত ওখানে একটা আইনি সমস্যা আছে, যারা সব পোস্ট করছে খোঁজ নিয়ে নেবেন স্টে আছে না নেই, আইনি বিপদে পড়বেন কি পড়বেন না। কিন্তু খুব স্পষ্ট করে বলতে চাই যে প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ, যার এই বই নিয়ে এরকম একটা রটনা এই কুৎসার উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে, বধূ নির্যাতনে অভিযুক্ত দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা মিথ্যায় বিদ্ধ করার ভূমিকা নিয়ে সিপিএম এর পুলিশের কাছ থেকে রেহাই পেয়েছিলেন অ্যারেস্ট থেকে। দীপক ঘোষের কেস নাম্বার যেটা আলিপুর কোর্টে উঠেছিল, কেস নাম্বার CGR 1836/98, কেস নাম্বার 142 ডেটেড 20/6/1998। আলিপুর কোর্টে এই মামলাটি নথিভুক্ত ছিল। দীপক ঘোষের বিরুদ্ধে বধূ নির্যাতন এবং এ সংক্রান্ত অভিযোগগুলি এনেছিলেন তার নিজের পুত্রবধূ শম্পা ঘোষ, যিনি একজন কৃতি শিল্পী। গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রা ছবিতে শত্রুঘ্ন সিনহার সঙ্গে যাকে লিড রোলে ছিলেন এই শম্পা ঘোষ, এর বিরুদ্ধে ব্যাপক অভিযোগের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এই শম্পা ঘোষ। IPC সেকশন 498A, 406, 120B এই তিনটি ধারা দিয়ে ওই যে মামলার নাম্বারটি বললাম সেই মামলা রুজু হয়। সেই সময় এই মামলায় দীপক ঘোষ গ্রেফতারির মুখে পৌঁছে গেছিলেন এবং উনি এই শম্পা ঘোষ তার পুত্রবধূ যখন অসহায়ের মতো অভিযোগ করছেন এবং আনুষঙ্গিক কিছু বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নেন এবং দীপক ঘোষকে দল থেকে সরিয়ে দেন। এরপর সিপিএম এর পুলিশ অ্যারেস্ট করবে না, সিপিএম এর পুলিশ অ্যারেস্ট করবে না, একটু আস্তে প্লিজ, সিপিএম এর পুলিশ অ্যারেস্ট করবে না, এমন এক রহস্যজনক রসায়নে দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে কেন্দ্র করে কুৎসা করতে শুরু করলেন। নিট রেজাল্ট দেখা গেল, মামলা দুর্বল হয়ে গেল,
দীপক ঘোষ অ্যারেস্ট হলেন না এবং শম্পা ঘোষ শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত। ফলে এই প্রাক্তন বিধায়ককে চাপে ফেলে এবং অ্যারেস্টটা করা হচ্ছে না, তুমি কুৎসা করো বলে যে মেলাইন করার জন্য যে রগরগে মিথ্যাচারগুলো করানো হয়েছে, সেগুলো যদি আজকে বিরোধী রাজনীতির উপাদান হয়, তাহলে এই বিরোধীদের দেখে আমাদের করুণা হচ্ছে, করুণা। ফলে মানুষকে আমরা আবার বলছি, সোশ্যাল মিডিয়ায় আমাদের কর্মীরা বুক চিতিয়ে উন্নয়নের রাজনীতির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যেভাবে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে কুৎসা করা হচ্ছে, তার পরিবার টানা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শৈশবের ছবি নিয়ে। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ছবিতে, আর সোশ্যাল মিডিয়ায় কয়েকটা চতুষ্পদ সেটা লিখছে যে লতা বন্দ্যোপাধ্যায় নয়, ওটি মমতা বন্দ্যোপাধ্যায়, এইসব বলে পোস্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়াটা দায়িত্বজ্ঞানহীন অপপ্রচারের জায়গায় পরিণত হয়েছে। ফলে আমরা কড়া শুধু নিন্দা করছি না, দীপক ঘোষ প্রয়াত, দীপক ঘোষ কোনো প্রয়াত ব্যক্তির বিরুদ্ধে আমাদের কিছু বলা রুচি বিরুদ্ধ, কিন্তু যেহেতু তাকে কেন্দ্র করে কিছু পোস্ট হচ্ছে বা বিরোধী দলের এই তৎকাল নেতারা, যাদের উন্নয়ন নিয়ে বলার নেই, বাংলার স্বার্থে কাজ করেন না, যারা শুধুমাত্র এই মিথ্যাচারের উপর আছেন, তারা যখন এই ধরনের কাণ্ড কারখানা করেন, তখন একটু অতীতটা মনে করিয়ে দিতে হয়। 1997-98 সাল, তখন পুত্রবধূ শম্পা ঘোষ, তার বিরুদ্ধে অত্যাচারের জাস্টিস চেয়ে যারা জাস্টিসের কথা বলেন, উই ওয়ান্ট জাস্টিস, তখন এই শম্পা ঘোষ উই ওয়ান্ট জাস্টিস বলে দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন। সেই সময় এই দীপক ঘোষকে কিন্তু জাস্টিস মমতা ব্যানার্জি তখন শম্পা ঘোষকে এইটুকু অন্তত জাস্টিস দিয়েছিলেন যে দীপক ঘোষকে তিনি দল ব্যবস্থা নিয়েছিল। কিন্তু সেই রাগ থেকে দীপক ঘোষ তিনি সিপিএম এর পুলিশের সঙ্গে সুবিধা পেয়ে যে পুলিশ অ্যাটাক করবে না, কিন্তু মমতা ব্যানার্জির দিকে কাদা ছুড়তে হবে। ফলে তখন এই ধরনের কিছু কাঁচা মিথ্যার উপাদান বাজারে আসে। আজকের এই উন্নয়ন বিরোধী বিরোধীরা সেই চটি বই নিয়ে বড় বড় কথা বলছে। তো তাহলে শম্পা ঘোষের জাস্টিসটা কে দেবে? মামলার নাম্বার বলে দিলাম, পুলিশ কাদের ছিল? সিপিএম এর ছিল। পুলিশ তৃণমূলের ছিল না, তখন পুলিশ ছিল সিপিএম এর। কেন অ্যারেস্ট হয়নি দীপক ঘোষ? কোন দরাদরিতে অ্যারেস্ট হননি? অ্যারেস্ট না হওয়ার বিনিময়ে কি কি করেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর তো তাদের দিতে হবে। মানুষকে একটু ভেবে দেখতে অনুরোধ করি। চলো। পুলিশ আর কোনো পদক্ষেপ করছে না। তাকে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছিল, মেডিকেল সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছিলেন অসুস্থতার কারণ দেখে, এবং দ্বিতীয় নোটিশে কোনো সাড়া নেই। এরপরও কিন্তু পুলিশ পেরিয়ে গেল। দেখুন, পুলিশ তার আইনি দিকটা দেখছে। তো ফলে দলের তরফে যে বক্তব্যটা রাখা হয়েছিল যে অনুব্রত মণ্ডল যে ভাষায়, তার যাই যা অভিযোগ থাকুক, অভিযোগ থাকতেই পারে কোনো পুলিশ কর্তার বিরুদ্ধে, কিন্তু যে ভাষায় তিনি বলেছেন, যে শব্দ ব্যবহার করেছেন, সেগুলো কোনো মতেই উচিত হয়নি, অন্যায় কাজ করেছেন। দল তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন, দিল, এবং তিনি ক্ষমা চেয়ে নেন। দল সেটা নজর রাখছে, দল সেটা দেখছে, আর বাকি পুলিশের প্রসেসটা পুলিশ করছে। ফলে রোজই কোনো ডেভেলপমেন্ট কি হচ্ছে না হচ্ছে, এটা তো দল সেখানে মাথা গলাচ্ছে না, এটা পুলিশের পার্ট। আপনারা পুলিশকে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু এই ব্যাপারে দল এখনো পর্যন্ত নতুন করে কোনো মন্তব্য করবে না। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।